বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করব। থাকছে ব্যাংক খাতে আমানত, প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রার মজুত ও বাজার। আলোচনা করব দেশের শেয়ার বাজার বিনিয়োগ লেনদেন নিয়েও। সঙ্গে থাকছে বন্দর বাণিজ্য ও হাটের খবর। সপ্তাহ শেষের ভাগ শেষে আপনাদের সাথে আছে তানজিম শাফিন। আবারও ব্যাংক খাতে আমানত কমছে। এপ্রিল থেকে মে মাস পর মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে 2,94,000 কোটি টাকা হলেও মে মাসে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি সর্বনিম্ন। আমরা ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান সেটি দেখে নিতে চাই। জানুয়ারি মাসের যেই পরিসংখ্যান 2025 সালে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি 8.28%, যেটি 2024 সালে ছিল 10.57%। ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি 7.88%, যেটি গত বছর ছিল 10.43%। মার্চ মাসে এসে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে 8.51% দাঁড়ায়, যেটি এর আগের বছর একই সময় কম ছিল, 9.99% দাঁড়িয়েছিল। এপ্রিলে এসে 8.21% দাঁড়ায় প্রবৃদ্ধি, যেটি এর আগের বছর 8.63% ছিল। এবং সবশেষ মে মাসে প্রবৃদ্ধি 8%-এর নিচে নেমে আসে আবারও 7.73% এসে দাঁড়িয়েছে, যেটি এর আগের বছর ছিল 8.77%। প্রবাসী আয় ভর করে বাড়ছে দেশের রিজার্ভ। জুলাইয়ের 13 দিনের রেমিটেন্স এসেছে 119 কোটি মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রেমিটেন্সের যে পরিসংখ্যান সেটি দেখে নিতে চাই। প্রথমেই দেখতে চাই প্রবাসী আয়ের যেই চিত্র। জানেন যে শেষ অর্থবছর 2024-25-এ রেকর্ড $30 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের প্রবাসীরা, যেটি আমরা দেখছি যে সবচেয়ে উঁচু যেই দালানটি দাঁড়িয়ে আছে সেটি $30.32 বিলিয়ন রেমিটেন্সের সাক্ষ্য দিচ্ছে। এরপরে 2025-26 অর্থ বছরের 13 দিনের যেই পরিসংখ্যান কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যায় $1.19 বিলিয়ন এসেছে মাত্র 13 দিন সময়ে। অর্থাৎ এই চলতি জুলাই মাসেও রেমিটেন্স $2 বিলিয়ন যে ধারাবাহিকতা ছিল তা অতিক্রম করবে বলা যায়। 2023-24 অর্থ বছরের রেমিটেন্স এসেছিল $23.91 বিলিয়ন। 2022-23 অর্থ বছরে সেটি $21.61 বিলিয়ন। 21-22 অর্থ বছরে $21.03 বিলিয়ন এবং 2020-21 অর্থ বছরে প্রায় $25 বিলিয়ন, $24.77 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যখন দেশ সংকটে পড়ে তখন বারবার প্রবাসীরা প্রমাণ করে দেন তারা দূরে থেকেও দূরে নন, বরং রয়েছেন বাংলাদেশের হৃদয়ের খুব কাছাকাছি। 2019-20 অর্থ বছরে $18.2 বিলিয়ন রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ। এবারে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও $30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। নিলামে ডলার কেনায় বেড়েছে রিজার্ভ। IMF-এর BPM6 পদ্ধতিতেও রিজার্ভ প্রায় $25 বিলিয়ন। জানেন যে IMF এর $4.7 বিলিয়ন মার্কিন ডলারের যেই ঋণ বাংলাদেশের ইতোমধ্যে কয়েকটি কিস্তি পাওয়া গেছে, তার পরবর্তী কিস্তির জন্য যে শর্ত ছিল সেটির মধ্যে অন্যতম হচ্ছে BPM6 পদ্ধতি অনুযায়ী $21 বিলিয়ন বেশি হতে হবে রিজার্ভ। এই BPM6 পদ্ধতিটি মূলত IMF এর প্রণীত পদ্ধতি বা পরামর্শ দেওয়া পদ্ধতি। এই পদ্ধতিতে যেই রিজার্ভটি আমরা দেখি, এই রিজার্ভ আসলে পণ্য ক্রয়ের জন্য সেটি সুযোগ রয়েছে। তো আমরা দেখছি যে 2025-26 অর্থ বছরের 16 জুলাই পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়ে আছে $30.02 বিলিয়ন, যেটি BPM6 পদ্ধতিতে 24.99 বা প্রায় $25 বিলিয়ন মার্কিন ডলার। 2024-25 অর্থ বছর শেষে রিজার্ভ ছিল $31.77 বিলিয়ন, BPM6 পদ্ধতিতে $26.74 বিলিয়ন। 2023-24 অর্থ বছরের রিজার্ভের যে পরিসংখ্যান $26.71 বিলিয়ন ছিল গ্রস রিজার্ভ এবং BPM6 পদ্ধতিতে $21.68 বিলিয়ন। 2022-23 অর্থ বছরে $31.2 বিলিয়ন গ্রস রিজার্ভ ছিল এবং BPM6 পদ্ধতিতে $24.75 বিলিয়ন। ব্যাংকের রিজার্ভ বাড়ার সাথে সাথে ব্যাংক থেকে ডলার কেনার পর ডলারের দাম আবার বাড়ছে। এদিকে ধরাছোঁয়ার বাইরে খুচরা মানি এক্সচেঞ্জ মার্কেট বা খোলা বাজার বিক্রি হচ্ছে ডলার 124 থেকে 125 টাকায়। খোলা বাজারের উপরে ডলার দর ছেড়ে দেওয়া হয়, এটিও IMF এর পরামর্শ অনুযায়ী, যেখান থেকে আসলে ডলার দর ওঠানামা করার একটা সুযোগ তৈরি হয়। মার্কিন ডলারের ক্রয় মূল্য 121 টাকা 40 পয়সা, বিক্রয় মূল্য 121 টাকা 85 পয়সা। ইউরোর ক্রয় মূল্য
42 টাকা 26 পয়সা, বিক্রয় মূল্য 142 টাকা 83 পয়সা। ব্রিটিশ পাউন্ড 164 টাকা 93 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 165 টাকা 60 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 41 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 42 পয়সা। চাইনিজ ইউয়ান 16 টাকা 89 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 16 টাকা 96 পয়সা। টেকসই আর্থিক প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে 10 বাণিজ্যিক ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান। তাদের তথ্য দেখে নেব। টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি মিলেছে ব্যাংক খাতের এই ব্যাংকগুলোর, যেখানে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং আর্থিক খাতের 2টি প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। আরেকটা বিরতি নিচ্ছি, ভাগ শেষে ফিরব একটু পর। ফিরলাম বিরতির পর, দেখছেন ভাগ শেষ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 15 পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে 790 কোটি টাকা। আবারও স্বাস্থ্য ফিরছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। আমরা দেখছি যে লেনদেনের পরিমাণ বাড়ছে। আমরা যেটা দেখছি যে আজকের দিনে লেনদেন হয়েছে 789 কোটি 68 লাখ টাকা, অর্থাৎ লেনদেনের পরিমাণ বেশ ভালো, যেটি আশা জাগানিয়া বাজারের সকলের জন্য। আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে সরাসরি দেখে নিতে পারি। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান আজকের দিনে শেয়ার দর হারিয়েছে। 180টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 153টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত আছে 63টি প্রতিষ্ঠানের শেয়ারের। তবে সূচকগুলো ভালো করেছে। DS30 সূচকটি, অর্থাৎ ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে গঠিত সূচকটি 1936.66 পয়েন্ট দাঁড়িয়ে আছে, বেড়েছে আজকের দিনে 15.89 পয়েন্ট। সরিয়া সূচকটিও বেড়েছে 7.74 পয়েন্ট, দাঁড়িয়ে আছে 1119.79 পয়েন্টে। এছাড়া আমরা যদি বাজারের লেনদেনের দিকে দেখি, যে এর আগের দিন যে লেনদেন হয়েছিল তাও প্রায় 734 কোটি টাকা, আজকের দিনে সে তুলনায় লেনদেন আরও কিছুটা বেড়েছে, প্রায় 40 কোটি টাকার মতো। এবং লেনদেন বাড়ার যে প্রতিফলন সেটি আসলে সূচকে দেখা যাচ্ছে। সার্বিক সূচক ডিএসইএক্স এখন দাঁড়িয়ে আছে 5132.47 পয়েন্টে। আজকের দিনের লেনদেন শুরু হওয়ার পর থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। বেলা 11টার পরে কিছুটা আবারও সূচকে উত্থান পতনের মধ্য দিয়ে, বেলা 12টার পর থেকে অনেকটা ধারাবাহিক হয় সূচকের উত্থান, তবে বেলা 1টার পরে আবারও কিছুটা কমে আসে। তবে দিনব্যাপী লেনদেন ছিল আশা জাগানিয়া 789 কোটি 68 লাখ টাকার। পুঁজিবাজারে সপ্তাহের টানা শেষ 3 দিন সূচকের উত্থান হয়েছে, লেনদেন ও মূলধন সবটাই বেড়েছে। আমরা দেখে নিতে পারি সপ্তাহব্যাপী ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের তথ্য। চলতি সপ্তাহের প্রথম 2 কার্যদিবসে সূচক সামান্য কমলেও পরের 3 কার্যদিবসে তা ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে সপ্তাহ শুরু হয়েছিল 1.6 পয়েন্টের পতন দিয়ে, পরদিন 4 পয়েন্ট কমে সূচক। তবে টাকার অঙ্কে লেনদেন 500 কোটির উপরই ছিল। সপ্তাহের শেষ 2 দিনে লেনদেন হয়েছে 700 কোটি টাকার বেশি। এর মধ্যে বাজারে আমরা দেখলাম যে সপ্তাহে 2 দিন যেই সূচকের পরিবর্তন সেটি ইতিবাচক। 54 পয়েন্ট বেড়েছে বুধবার এবং বৃহস্পতিবারে 15.58 পয়েন্ট। আমরা বাজার মূলধনের যে চিত্র দেখছি সেখানেও কিছুটা মূলধন বৃদ্ধি দেখা যাচ্ছে। 6,76,000 কোটি টাকা মূলধন ছিল সপ্তাহ শুরুতে, যেটি সপ্তাহ শেষে এসে দাঁড়িয়ে আছে 6,87,000 কোটি টাকায়, অর্থাৎ 11,000 কোটি টাকার মূলধন বেড়েছে সপ্তাহের 5 দিনের লেনদেনে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 132 পয়েন্ট, টাকার অঙ্কের লেনদেন 6 কোটি 71 লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই 14,329.56 পয়েন্টে দাঁড়িয়ে আছে। আজকের দিনে বেড়েছে 132.17 পয়েন্ট। লেনদেন হয়েছে 6,71,00,000 টাকার। লেনদেন গত দিনের তুলনায় বেড়েছে 11 লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের দিনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে। 126টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে সিএসইতে, দর কমেছে 75টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত থেকেছে 35টি প্রতিষ্ঠানের শেয়ারের। ভাগশেষে আর একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভাগশেষ। হিলি স্থলবন্দরে আমদানিতে গতি না ফিরলেও রপ্তানিতে বেড়েছে ব্যস্ততা। রপ্তানি হচ্ছে বিভিন্ন কোম্পানির শিশু খাদ্য। এ নিয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবে যে শিশু খাদ্যের মধ্যে কোন কোন ধরনের শিশু খাদ্য রপ্তানি হচ্ছে, এছাড়া আর কি কি পণ্য রপ্তানিতে গতি পেয়েছে? শাফিন, আপনাকে একটু শুরুতে বলতে চাই যে নতুন অর্থ বছরের শুরু থেকেই কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানির যে গতি সেটি কিন্তু ফিরতে শুরু করছে। আমরা দেখছি যে বিশেষ করে অন্যান্য স্থল বন্দর দিয়ে ভারত এই শিশু খাদ্য পণ্য সহ বেশ কিছু পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা দেবার কারণে অন্যান্য বন্দর দিয়ে কিন্তু এই পণ্যগুলো রপ্তানি বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু সেই কোম্পানি কিংবা ব্যবসায়ী আমদানিকারকরা কিন্তু হিল স্থল বন্দর দিকে ঝুঁকে পড়ছেন এবং হিল স্থল বন্দর দিয়ে সেই পণ্যগুলো ভারতে রপ্তানি করছেন। বিশেষ করে এই বন্দর দিয়ে প্রাণ আরএফএল গ্রুপ থেকে শুরু করে আরো বেশ কয়েকটি গ্রুপ রয়েছে, আকিস গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোর যে শিশু খাদ্য ড্রিঙ্কস যেটি রয়েছে, ম্যাঙ্গো ড্রিঙ্কস এবং বিস্কিট, এই পণ্যগুলো কিন্তু ভারতে রপ্তানি হচ্ছে। এছাড়া শুকনা সুপারি রয়েছে এবং অন্যান্য যে পণ্যগুলো আরএফএল এর রয়েছে সেগুলো কিন্তু এদিক দিয়ে রপ্তানি হচ্ছে। এই যে রপ্তানির যে দ্বার সেটি কিন্তু খুলেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আরো যদি জোরালো করা যায় ভারত অভ্যন্তরের যে সমস্যাগুলো রয়েছে হিল স্থল বন্দরের ওপাশে, সেগুলো যদি সমাধান করা যায় সেক্ষেত্রে রপ্তানির যে গতিপথ সেটি আরো বাড়বে এবং বৈদেশিক মুদ্রা যেটি সেটি কিন্তু আয় হবে কিন্তু বলছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে কাস্টমসের কর্তৃপক্ষ যারা রয়েছেন হিল স্থল বন্দরে তারা বলছেন যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে করে বন্দরে রপ্তানিকৃত যে পণ্যগুলো আসছে সেগুলো দ্রুত ছাড় করে যাতে ভারতে পাঠানো সম্ভব হয়, সেজন্য তারা কিন্তু সব ধরনের সহযোগিতা করছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বিশেষ করে প্রতিদিন প্রায় 5 থেকে 7 ট্রাক করে শিশু খাদ্য পণ্যগুলো ভারতে রপ্তানি হচ্ছে। শাফিন, এর সাথে আমি আমদানির তথ্য কিছু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এই হিলি স্থল বন্দর নির্দিষ্ট কিছু পণ্যের উপর নির্ভরতা থাকবার কারণে আমদানির যে পরিমাণ সেটি কিন্তু দিন দিন কমে তলানিতে যাচ্ছে এবং আমদানির যে বাণিজ্য সেটি কিন্তু অনেকটাই শঙ্কায় পড়েছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যেখানে 200 থেকে 250 ট্রাক পণ্য আমদানি হতো, সেখানে বর্তমানে 20 থেকে 25 ট্রাক পণ্য মাত্র আমদানি হচ্ছে। এই এত পরিমাণ কম পণ্য আমদানি হবার কারণে মূলত নির্দিষ্ট কিছু আমদানিকৃত পণ্যের উপর নির্ভরশীলতা থাকার কারণে, ব্যবসায়ীরা থাকার কারণে এটি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আমি যদি সেই নির্দিষ্ট পণ্যগুলোর কথা করি, বিশেষ করে পেঁয়াজ রয়েছে, চাল রয়েছে এবং পাথর রয়েছে, এই পণ্যগুলোর উপর নির্ভরতা থাকবার কারণে কিন্তু এই আমদানিটা এই বন্দরে অনেকটাই কমে গেছে। ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, চাল আমদানির এক শুল্ক বাড়িয়েছে সরকার, যার কারণে চাল আমদানি হচ্ছে না, পাথর আমদানিতে একটা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু এই তিনটি পণ্য না আসবার কারণে কিন্তু আমদানির যে গতিপথ সেটি কিন্তু অনেকটাই কিন্তু কমেছে ব্যবসায়ীরা বলছেন। সেখানেও আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে 50 থেকে 60 ট্রাক পেঁয়াজ কিংবা চাল, 77 থেকে 100 ট্রাক চাল আমদানি হতো এবং পাথর যেটি রয়েছে সেটি কিন্তু 60 থেকে 70 ট্রাক পাথর আমদানি হতো। এই পণ্যগুলো যখন আমদানি হতো তখন বন্দরটি একটি জমজমাট কিন্তু ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তৈরি হতো এবং সেখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু স্বস্তিতে ব্যবসায়ী করতে পারতো। সব মিলে এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর দিয়ে, জানাচ্ছিলেন বন্দরে আমদানি অনেকটা কমেছে, আমদানিতে ভাটা পড়লেও রপ্তানি বৃদ্ধিতে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।
রাজশাহীতে বেড়েছে আমের দাম। জাতভেদে মন প্রতি দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত, আর প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এনে আরো জানাতে নগরীর শিরোইল থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, মৌসুমের শেষ দিকে আসলে বাজারে এখন কোন কোন জাতের আম পাওয়া যাচ্ছে? দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ক্রেতারা কতটা খুশি হতে পারছেন? হ্যাঁ শাবিন, এখন আমি আছি রাজশাহীর যে শিরোইল বাজার, সেই শিরোইল বাজারে যে আমের মৌসুম ছিল, সেই ভরা মৌসুমে এখানে কিন্তু যে পরিমাণ বাজার ছিল এবং যে পরিমাণে এখানে আমের দোকান ছিল, সেই পরিমাণটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মূলত এখানে আমের যে সরবরাহ, সেই সরবরাহ কমে যাচ্ছে। ক্রেতাদের চাহিদা এখন আগের চেয়ে অনেকটাই বেশি, যেহেতু এখন আম একদমই শেষ মুহূর্তে আছে, যার কারণে চাহিদা থাকার পরেও বেশি দামে কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে। এখানে কালকের তুলনায় যদি আজকে বলা যায়, প্রতিটি আমের কেজি দরে 5 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং মন প্রতি কিন্তু সেই আম বৃদ্ধি পেয়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। কোনো আম মানভেদে 300 থেকে 400 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। বাজারে যে আম্রপালি, সেই আম এখন বিক্রি হচ্ছে 4000 টাকা। গতকালে আম ছিল 3600 টাকা দরে মন প্রতি, এবং ফজলি আম বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা। বাড়িফোর আম গতকাল ছিল 3000 টাকা, আজ বিক্রি হচ্ছে 3200 টাকা দরে। ব্যানানা ম্যাঙ্গো 6000 টাকা মনে বিক্রি হচ্ছে, এবং এই আম গতকালও এই একই দামেই বিক্রি হয়েছে। বাজারে এখন পর্যন্ত হাড়ি ভাঙ্গা এবং ন্যাংরা আম যেটি ছিল, সেটি কিন্তু আর পাওয়া যাচ্ছে না। মূলত এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আমগুলো মূলত চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ থেকে নিয়ে আসা হচ্ছে, এবং যার কারণে তাদের পরিবহন খরচ ও অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে। এবং অন্যান্য গাছি যারা আছেন তারা এই মুহূর্তে পর্যাপ্ত আম বাজারে দিতে পারছেন না, এবং আম যেহেতু একদমই শেষ পর্যায়ে, যার কারণে এই দামটা বৃদ্ধি পেয়েছে বলেও এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে বাজার যে ঊর্ধ্বগতি আমের, এটি প্রতিদিনই দাম বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এবং যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের কেনার সামর্থ্যের বাইরে যদি চলে যায়, তাহলে দেখা যাবে যে অন্যরা এই আম খাইতে পারবে না। সব মিলিয়ে রাজশাহীর যে আমের বাজার, তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাফিন, এই ছিল রাজশাহীর আমের বাজার থেকে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মারুফ হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজশাহীর আম বাজার নিয়ে। শেষ করছি বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন। শেষ করব ভাগশেষের আজকের আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।